দু সপ্তাহ পর হাওড়ে রোদের ঝলক। সুনামগঞ্জ মৌলভীবাজারে ধান শুকানোর ব্যস্ততা। হবিগঞ্জ নেত্রকোনায় কমছে পানি, এখনো ডুবে আছে হাজারো হেক্টর জমি। বড় বন্যার শঙ্কা নেই। টাকা দিলেই সরকারি চাকরি, ফাঁদ পেতে প্রার্থী জোগাড়। প্রক্সি পরীক্ষা ও ডিভাইসে উত্তর সরবরাহে চুক্তি। জনপ্রতি হাতিয়ে নিচ্ছে 5 থেকে 20 লাখ টাকা। অধরা মূল হোতা। 1 বছর পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের নির্মাণ কাজ শুরু, সম্পন্ন হবে চলতি বছরই। রাজধানীর যানজট কমার আশা। চালু অংশে ইলেকট্রিক টোলে ভোগান্তি কমে বাড়ছে গতি। হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি থেকে এলো অপরিশোধিত জ্বালানি তেল। প্রাণ ফিরছে দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। 22 দিন পর কাল থেকে চালুর সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গ নির্বাচনে ভরাডুবির পরও পদত্যাগে নারাজ মমতা। সংকট এড়াতে বরখাস্তের আহ্বান। সরকার গঠনে দফায় দফায় বৈঠক বিজেপির। নির্বাচনী সহিংসতায় নিহত বেড়ে 4। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। 2 সপ্তাহের বৈরী আবহাওয়ার পর হাওড়ে দেখা মিলেছে রোদের। বৃষ্টির শঙ্কা না থাকায় ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছেন কৃষক। হবিগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জে হাওরের পানি কমলেও কাটেনি দুর্ভোগ। বুক ও কোমর সমান পানিতে নেমে কষ্টের ফসল কাটছেন কৃষক। ভোগান্তি বাড়িয়েছে শ্রমিক সংকট। তবে রোদের দেখা মেলায় শুকিয়ে নিচ্ছেন কষ্টের ফসল। যদিও হাওড়া অঞ্চলে এখনো ডুবে আছে হাজারো হেক্টর জমি। এদিকে উজানের ঢলে মৌলভীবাজারে আবারও বাড়ছে হাওরের পানি। মের শেষের দিকে ঘূর্ণিঝড় হতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন শঙ্কাকে নাকচ করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের দাবি, নিম্নচাপের প্রভাবে মাস জুড়ে এলাকা ভেদে থাকবে বৃষ্টির দাপট। হাওরের ফসল এখনো পানিতে তলিয়ে থাকলেও দেশে বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন কামরুল হাসান। এপ্রিলে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড গড়েছে ফেনী। 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাতকে কেউ কেউ নাম দিয়েছেন মেঘ বিস্ফোরণ। আবহাওয়া অফিস বলছে, গত বছরের তুলনায় এবার এপ্রিলে বৃষ্টিপাত বেড়েছে 76%। অতিবৃষ্টিতে ভেসেছে দেশের হাওড় অঞ্চল। নষ্ট হয়েছে মাইলের পর মাইল কৃষকের বোরো ধান। ফসলের ক্ষতি হলেও বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার কারণে বাঁধ ভেঙে পানি ঢুকছে এরকম আসলে বিষয়টা ঘটেনি। ঘটলেও খুব বিচ্ছিন্নভাবে ঘটেছে। যেরকম হবিগঞ্জে একটা বাঁধ ভেঙে গিয়েছিল। এখন যে আমরা যেটা দেখতেছি এটা কিন্তু আসলে প্রাক মৌসুমি বন্যা। এই টাইমে মানুষের কোনো ক্ষতি হয় না, ফসলের ক্ষতি হয়। বৈশ্বিক আবহাওয়ার উপর বিবেচনা করে এবার শুষ্ক যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। শুধু বৃষ্টি নয়, এপ্রিল জুড়ে বজ্রপাতেও মৃত্যুর রেকর্ড দেখেছে দেশবাসী। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা নাকচ করলেন আবহাওয়াবিদ। তার দাবি, ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি। গত বছর এপ্রিলের তুলনায় এবছরে প্রায় 76% বেশি বৃষ্টি হয়েছে। এই বছর শুরু থেকে একটা আনইউজুয়াল ওয়েদার কন্ডিশন ছিল। শক্তিশালী একটা পশ্চিম লঘুচাপের প্রভাব ছিল, যেটা দীর্ঘ সময় ধরে, এবং এর প্রভাবেই বেসিক্যালি বৃষ্টি হয়েছে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যদি স্ট্রং থাকে, সেই সময় কোনো ধরনের সাগরে অ্যাক্টিভিটি থাকে না, কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকে না। মে মাস শেষের দিকে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে। তারপরও এটা হয়তো এখনও বলা যায় না কোন দিকে যাবে। দেশে চলতি মাসে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই মনে করছে আবহাওয়া অফিস। পরিস্থিতি নজরদারির পাশাপাশি আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। টাকা দিলেই সরকারি চাকরি নিশ্চিত, এমন প্রলোভনে নতুন নতুন ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র। বিগত 15 বছরে এমন চক্রের হাতে জিম্মি অনেক পরিবার। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে দুর্বল বা ব্যর্থ প্রার্থীদের টার্গেট করত তারা। দেওয়া হতো প্রক্সি পরীক্ষা থেকে শুরু করে কেন্দ্রে উত্তর সরবরাহের নিশ্চয়তা। পরীক্ষার্থীর সহায়তা ব্যবহার করা হতো বিশেষ ইলেকট্রনিক ডিভাইস। এজন্য জনপ্রতি 5 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত করতে হয় চুক্তি। স্বপন আহমেদের প্রতিবেদন। একটি সরকারি চাকরি, যা হাজারো তরুণের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে প্রতারণার সিন্ডিকেট, যারা লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। সময়ের সাথে সাথে জালিয়াতির কৌশলেও এসেছে বদল। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস থেকে পরীক্ষার কেন্দ্রে প্রক্সি প্রার্থী ব্যবহার সবই চলে চক্রের ইশারায়। কখনো কখনো অবৈধ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে করা হয় এমন প্রতারণা?
চক্রটি প্রথমে চাকরি প্রত্যাশী, দুর্বল ও ব্যর্থ প্রার্থীদের টার্গেট করে যোগাযোগ স্থাপন করে। চাকরির নিশ্চয়তায় 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত চুক্তি হয়, যা কখনো কখনো 20 লাখ টাকা পর্যন্ত হয়। নেওয়া হয় অগ্রিম টাকা। কখনো যোগ্য একজনকে ভুয়া পরিচয়ে পরীক্ষায় বসানো হয়, কখনো ছবি বা বায়োমেট্রিক জালিয়াতিও করা হয়। এসবেও সুবিধা করতে না পারলে নেওয়া হয় আরও ভয়ঙ্কর আশ্রয়। ক্ষুদ্র ব্লুটুথ ডিভাইস কানের ভেতরে প্রবেশ করানো হয়, আর শরীরের বিভিন্ন অংশে লুকানো থাকে রিসিভার, যার মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পৌঁছে যায় পরীক্ষার্থীর কানে। প্রতি বছর হাজারো চাকরি প্রত্যাশী মেধাবী তরুণের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কিছু অসাধু চাকরি সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট যারা চাকরি প্রত্যাশীদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তুলে দিচ্ছে এ ধরনের ইলেকট্রিক ডিভাইস। এই ডিভাইসগুলোর এমনভাবে শরীরে লুকানো থাকে যা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই। এই ডিভাইসগুলোর মাধ্যমে খুব সহজে পরীক্ষার হলে বসেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছে এই সকল প্রার্থীরা। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমন্বিত নাবিক পরীক্ষার কেন্দ্রে অবৈধ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় 9 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এবারেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। তাদের কাছ থেকে এই কানের ভিতরে ইয়ারফোন থাকে এবং বডির সাথে ডিভাইস থাকে, যার মাধ্যমে এবং ডিভাইসের মধ্যে সিম থাকে। এইগুলো দিয়ে তারা বাড়ি থেকে কোনো মাধ্যম দিয়ে তাদের কথাবার্তা আদান প্রদান হয় এবং সেখান থেকে তারা তথ্য নিয়ে পরীক্ষা দেয়, এরকম একটা বিষয় করে। তো তাদেরকে যেহেতু মামলা হয়েছে, তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হবে। আনা হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে সে টোটালি এই চক্রের সাথে কারা জড়িত আছে। এমন চক্রের মূল হোতাদের ধরা না গেলে শুধরাবে না সিস্টেম, এমন অভিমত অপরাধ বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা বাহিনীর এই দেখব প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে, তৎপর আছি। এই ধরনের শব্দের মধ্য দিয়ে যাতে আসলে তারা পার পেয়ে যেতে না পারে। যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে কি শাস্তি নেওয়া হচ্ছে, সেই শাস্তিকে আসলে সহনশীল শাস্তি নাকি দৃষ্টান্তমূলক শাস্তি। দৃষ্টান্তমূলক শাস্তি নিলে তখন এটা অন্যরা এই ধরনের উপায়গুলো অবলম্বন করতে ভয় পাবে। প্রযুক্তি দিয়েই ডিজিটাল অপরাধী চক্রের তৎপরতা থামাতে হবে বলেও অভিমত এই বিশ্লেষকের। চক্র অনুসন্ধান করার এক ধরনের অপরাধমূলক। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অর্থ কমছে না হামের প্রকোপ। 15 মার্চ থেকে এখন পর্যন্ত আক্রান্ত ছাড়িয়েছে 42,000, মৃত্যু 3 শতাধিক। হামের খবর জানাতে এই মুহূর্তে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, হামের যেই পরিস্থিতি সেটি যদি সবশেষ বলতে হয়, হামের যেই প্রাদুর্ভাব, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু এখনও প্রতিদিনই বাড়ছে। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি প্রতিদিনই 1000-এর বেশি শিশু আক্রান্ত হচ্ছে এবং 10 জন কিংবা তার কাছাকাছি। এবং আমরা গত পরশুদিন দেখেছি সর্বোচ্চ একদিনে 17 শিশুর মৃত্যু হয়েছে এই হামে আক্রান্ত হয়ে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালেও গত 24 ঘন্টায় নতুন করে 121 জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে এখন ভর্তি আছে 451 জন। তবে স্বস্তির খবর যদি বলতে হয়, এই হাসপাতালে গত 24 ঘন্টায় কোনো মৃত্যু হয়নি এবং শতাধিক রোগী এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং সরকারের পক্ষ থেকে আসলে বারবারই যেটি বলা হচ্ছিল যে হামের প্রকোপ কমে এসেছে, কিছুটা কমেছে এবং তারা বলছে আরও 4-5 দিন কিংবা আরও 1 সপ্তাহ পর এই সংখ্যাটা কমে আসবে। তবে পরিসংখ্যানের দিকে এবং হাসপাতালের পরিস্থিতি দেখলে সেটি কিন্তু আসলেই এখনই বলা যাচ্ছে না কমেছে, কারণ এই যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু প্রতিদিনই বলা চলে অপরিবর্তিত আছে। এবং আমরা যে হাসপাতালটিতে আছি এই হাসপাতালটিকেও গত 16 মার্চ থেকে হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং তারপর থেকে আমরা দেখছি প্রতিদিনই এখানে শতাধিক রোগী ভর্তি হচ্ছে এবং সর্বোচ্চ এখানে 500 রোগী পর্যন্ত একসাথে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও 450 রোগী ভর্তি আছে। তো এখনই সেক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না যে হামের সংক্রমণ কমে এসেছে কিংবা নিয়ন্ত্রণে আছে, এখনও কিন্তু বাড়ছেই। তো সেক্ষেত্রে চিকিৎসকরা বারবার সতর্ক করছেন এবং পরামর্শও দিচ্ছেন, যেহেতু পুষ্টিহীনতায় ভুগে শিশুদের এই সব জটিলতা বাড়ছে, সেক্ষেত্রে পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ, সেই সঙ্গে অন্যান্য যেই যত্ন সেই যত্নগুলো নিতে এবং চলমান যে টিকা কার্যক্রম সেই টিকা কার্যক্রমে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুকে টিকা নেয়ার। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসাইন। সময় সংবাদে আরও থাকছে।
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। শনিবার ঢাকায় আসছে বৃষ্টির মরদেহ। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে যানজটের নগরী ঢাকার আশীর্বাদ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 2026 সালের শেষ নাগাদ পুরো কাজ শেষ করার কথা জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। এদিকে টোল প্লাজায় যানজটের ভোগান্তি এড়াতে সম্প্রতি স্থাপন করা হয়েছে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম, যা এক্সপ্রেসওয়ের গতি আরও বৃদ্ধি করেছে। খলিলুর রহমানের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। যানজট এড়াতে উড়াল সড়কের নতুন যুগে এখন রাজধানী ঢাকা। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে 19 কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। 2009 সালে সরকারি বেসরকারি অংশীদারিত্বে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। তবে 2024 সালে শেয়ার নিয়ে দ্বন্দ্বে মুখ থুবড়ে পড়ে উড়াল সেতুর নির্মাণ কাজ। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সকল প্রতিকূলতা কাটিয়ে প্রায় বছরখানেক বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞ। 3 ধাপে চলমান কাজের প্রথম ধাপ বিমানবন্দরের কাওলা থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত শতভাগ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বনানী রেল ক্রসিং থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত 80% কাজ সম্পূর্ণ। তৃতীয় ধাপে মগবাজার রেল ক্রসিং থেকে শুরু করে কুতুবখালী অর্থাৎ চট্টগ্রামের হাইওয়ে পর্যন্ত মাত্র 20% কাজ শেষ হয়েছে। উড়াল সেতুর যে অংশ চালু রয়েছে তার গতিময়তা বাড়াতে যুক্ত হয়েছে ইটিসি পদ্ধতি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ভোগান্তি এড়াতে সম্প্রতি চালু করা হয়েছে ইটিসি পদ্ধতি। এই পরিষেবার মাধ্যমে গাড়ির চালকদের দীর্ঘ সময় দাঁড়িয়ে আর টোল দিতে হচ্ছে না। সেতু কর্তৃপক্ষের ভাষ্য, প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালে। এর মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী তারা। আর সেতু নিরাপত্তা বিভাগ জানায়, দুর্ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 1 বছর আমরা মামলার কারণে কাজ করতে পারেনি, হাতের এরিয়া বিশেষ করে। আমাদের প্রজেক্টের মেয়াদ ধরা আছে ডিসেম্বর 2026, অর্থাৎ এই বছরের শেষ পর্যন্ত আছে। আর আমরা আশা করছি যে এর মধ্যে আমরা এটাকে এগিয়ে নিতে পারবো। ভিডিও মামলা শুরু হওয়ার পরে যখন এটা মানুষ জানাজানি হয়েছে যে ভিডিও মামলা হচ্ছে, তো ল এনফোর্সমেন্ট যখন শুরু হয়েছে তখন এটা কমে এসছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পুরোপুরি সম্পূর্ণ হলে কমবে যানজট, বাঁচবে সময়, সচল হবে অর্থনীতির চাকা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। কাঁচামাল সংকটে বন্ধ হওয়ার 22 দিন পর চালু হতে যাচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এরই মধ্যে হরমুজ প্রণালী এরিয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, যা দিয়ে কাল থেকে ইস্টার্ন রিফাইনারি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। MT9 মিয়া বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙ্গর করার পর বিপিসির কর্মকর্তারা জাহাজে গিয়ে আমদানিকৃত ক্রুড অয়েল পর্যালোচনা করেন। এরপর শুরু হয় ক্রুড অয়েল লাইটারিং কার্যক্রম। 8টি লাইটার জাহাজের মাধ্যমে এইসব ক্রুড অয়েল নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী ডলফিন জেটিতে। সেখান থেকে পাইপের মাধ্যমে নেওয়া হবে ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কারে। সৌদি আরবের ইয়ানবু থেকে একটা 1 লাখ টনের কার্গো লোড করেছি। আমরা আশা করছি যে 9 থেকে 10 দিনের মধ্যে এই তেল সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এই 2টি ইউনিটের প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি অকটেন, পেট্রোল, ডিজেল এবং ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 26,000 মেট্রিক টন ডিজেল, 24,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 16,000 মেট্রিক টন পেট্রোল, 21,000 মেট্রিক টন কেরোসিন এবং 8,000 মেট্রিক টন অকটেন। এই যে ক্রুড অয়েল আসলো 1 লাখ টন, এতে দিয়ে ইস্টার্ন রিফাইনারি হয়তো বড় জোর 25 দিন এরকম যেতে পারে। তো এর মধ্যে আবার নতুন ক্রুডের চালান আনতে হবে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ভাড়া করা ট্যাঙ্কার MT9 মিয়া 20 এপ্রিল ভেড়ে সৌদি আরবের
ইয়ানবু বন্দরে। বহুল আলোচিত হরমুজ প্রণয় এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী এই বন্দরটি বেছে নেওয়া হয়েছিল। 21 এপ্রিল চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি সৌদি আরব ছেড়ে আসে। চলতি মাসের 10 তারিখ ইস্টার্ন রিফাইনের জন্য কেনা আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল ট্যাঙ্কার লোড হবে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে। আগামী 25 মে এই ক্রুড অয়েলবাহী জাহাজ এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। ইন অ্যাডিশন এই মাসের 10 তারিখে আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজাইরা এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু থাকলেও সেখানে সামান্য পরিমাণে বিটুমিনের পাশাপাশি পেট্রোল অকটেন উৎপাদন হতো। অবশ্য ইস্টার্ন রিফাইনারির জ্বালানি না পেলেও ফিনিশড অয়েল আমদানির মাধ্যমে দেশের চাহিদা পূরণ করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জলাবদ্ধতা নিরসনে এবার জোরে সোরে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্ষার আগে কাজের গতি আনতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা মিলে গঠন করা হয়েছে 6টি আলাদা কমিটি। কারো কাজের গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বর্ষা মৌসুম শুরুর বাকি আরও অন্তত 2 মাস, কিন্তু এবছর বৈশাখের বর্ষণে বন্দরনগরীর প্রবর্তক মোড় ও কাতালগঞ্জ সহ বেশ কিছু এলাকা তলিয়ে যায় পানিতে। নানা মহলের সমালোচনার মুখে সিটি মেয়র। বর্ষার আগেই পরিস্থিতির উন্নয়নে তাই বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন নগরপিতা, দিচ্ছেন দিক নির্দেশনা। কাজের গতি বাড়াতে প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে 6 কর্মকর্তাকে প্রধান করে গঠিত হয়েছে 6টি আলাদা কমিটি। উপকমিটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আর্মিরা কাজ যদি বা করছে সেক্ষেত্রে আমাদের যারা সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার তাদেরও দায়িত্ব আছে। নগরীর হিজড়া ও জামাল খান খাল সহ নানা খালের ড্রেন, কালভার্ট, সংযোগ নালা ও সড়কের সঠিক চিত্র তুলে ধরবে কমিটি। দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি 41টি ওয়ার্ডের সেবকদের কাজের তদারকিও করবেন তারা। এই কমিটিটাই বেসিক্যালি আমরা একটা টিম হিসেবে কাজ করব। সবাই খুবই আন্তরিক, আমরা সব ডিপার্টমেন্টের সাথে চেষ্টা করছি, সবাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা যে 6টা কমিটি করেছে মেয়র মহোদয় আমাদের, এটা হলো ওদের 36টা খালের সাথে ওদের কাজ কতটুকু আগালো, ওটার সাথে আমাদের কাজের কি পরিমাণ অগ্রগতি হলো, এটাকে আমরা সামঞ্জস্য করব। গেল সপ্তাহে চট্টগ্রাম এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ওই সময় মেয়রকে প্রধান করে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে জলাবদ্ধতা কমাতে 19 সদস্যের একটি আলাদা কমিটি গঠন করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। অ্যাটলেটিকোকে হারিয়ে 2 দশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল। সাকার গোলে গানার্সের উৎসব। রাতের শিরোপা মঞ্চে ওঠার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন। রাজশাহী বিভাগের 40টির বেশি নদী, খাল দখল ও দূষণের কারণে মৃতপ্রায়। কালের বিবর্তনে অর্ধেকের বেশি নদী হারিয়ে গেছে মানচিত্র থেকে। দুপার দখলের কারণে নদী রূপ নিয়েছে সরু খালে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সাইফুর রহমান রকির রিপোর্ট। দখল দূষণে নওগাঁর আত্রাই, ছোট যমুনা, তুলসীগঙ্গা সহ 6টি নদ নদী অস্তিত্ব সংকটে। এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো বর্ষা মৌসুমেও যেন মরা খাল। নাটোরের 19টি নদীর মধ্যে দখল দূষণে সবচেয়ে বেহাল দশা নারদ নদ ও বড়াল নদীর। এছাড়া বারনয় ও মুসা নদীও দখল করেছে প্রভাবশালীরা। এছাড়া জেলার 58টি বড় খালের বেশিরভাগই দখল হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের 4টি নদীর মধ্যে মহানন্দায় রাবার ড্যাম ও পাগলা নদী খননের কারণে নাব্যতা থাকলেও পুনর্ভবা ও পদ্মা নদীতে পানি নেই। রাজশাহী শহরের পার ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। লালন শাহ মুক্তমঞ্চের সামনে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক স্থায়ী অস্থায়ী দোকানপাট। এছাড়া বড়াল, নারদ ও হুজ্জা নদীতে বাদ দিয়ে ধান ও মাছের চাষ করছেন স্থানীয়রা। সমস্ত ড্রেনের পানিগুলো এইদিকে ছাড়ার জন্য আমাদের এইদিকে এখন চাষাবাদের জন্য অসুবিধা। আবাদেরও ক্ষতিকর, আমাদেরও ক্ষতিকর, এই যে দুর্গন্ধ বাড়েছে। রাজশাহীর পবা উপজেলার বারনয় নদী এটি, তবে দেখে বোঝার উপায় নেই, কারণ দুই ধার সংকুচিত হয়ে যাওয়ায় এখন এটি খালে পরিণত হয়েছে।
এটা নদী, আমরা এটা সম্পূর্ণটা আমরা নিজে ভরাট করেছি। আমাদের অনুমতি নেওয়া লাগেনি। একবার দরগার থেকে কিছু মানুষ আসছিল, বলেছিল যে আপনারা যেহেতু দোকান এখানে করছেন তো আমাদের কাছে বছর চুক্তিতে সরকারের কাছ থেকে জায়গাটা নেন। পানি উন্নয়ন বোর্ড বলছে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। যেসব নদী আছে যেগুলোর খনন প্রয়োজন পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী বিভাগে 40টির বেশি নদ নদী ও খাল দখল দূষণের কারণে রয়েছে অস্তিত্ব সংকটে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে আসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে জানাজা নামাজ হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। বৃষ্টির সহপাঠী ও স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন 6 মে বুধবার ট্যাম্পার বে এরিয়া ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ আবারও ফিউনারেলে নিয়ে যাওয়া হবে। এদিকে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এখন পর্যন্ত $1,94,500 জমা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায় জামিলের রুমমেট হিশাম আবু গেরভে এই 2 জনকে হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এরই মধ্যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর পদ নিয়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছেন কোনো এক বাঙালি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সে তালিকায় এগিয়ে রয়েছে বিজেপির প্রথম সারির নেতাদের নাম। উড়িয়ে দেওয়া যাচ্ছে না নারী মুখ্যমন্ত্রী হবার সম্ভাবনাও। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় বদলে দিচ্ছে রাজ্যের দীর্ঘদিনের রাজনীতির চিত্র। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর পতন ঘটল মমতা সরকারের। এরই মধ্যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হয়েছে আলোচনা। মুখ্যমন্ত্রীর পদে সব দিক থেকেই দৌড়ে এগিয়ে আছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে বড় আলোড়ন সৃষ্টি করেন শুভেন্দু। এরপর বিরোধী দলনেতা হিসেবে টানা 5 বছর বিধানসভায় মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী ভূমিকা পালন করেন। নানা রাজনৈতিক বিষয়ে পদক্ষেপের কারণেই বিজেপির প্রধান মুখ হয়ে ওঠেন, যার মাধ্যমে কেবল পূর্ব মেদিনীপুর নয় পুরো রাজ্যের নেতা হয়ে ওঠেন শুভেন্দু। আগামী পরশু সদ্য নিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি ও আরএসএস ঘরানার নেতা শ্রমিক ভট্টাচার্য। দলের ভিত্তি মজবুতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই নেতা। 2024 সালের উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের প্রথম নির্বাচিত বিজেপি বিধায়ক হন। তার ক্লিন ইমেজ এবং অভিজ্ঞতা তাকে মুখ্যমন্ত্রীর তালিকায় এগিয়ে রাখছে। রাজ্য বিজেপির আরেক পরিচিত মুখ স্বপন দাশগুপ্ত। দলের কেন্দ্রীয় নেতৃত্বের বেশ ঘনিষ্ঠ হলেও তার প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতিকে দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় রয়েছে রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের নাম।
এবারের নির্বাচনী প্রচারণায় নারী নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিজেপি। তাই নারী মুখ্যমন্ত্রী নিয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল কিংবা রূপা গাঙ্গুলির নাম আলোচনায় রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলে জানান তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণের সাদা পতাকা উড়ানো উচিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, হরমুজ সংকটে অন্তত 10 জন বেসামরিক নাবিক নিহত হয়েছে। ওয়াশিংটন তেহরানের ওপর সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চ্যাম্পিয়ন্স লিগের খবর। 20 বছরের অপেক্ষার অবসান ঘটালো আর্সেনাল। বুকাও সাকার নৈপুণ্যে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গানার্স। প্রথম লেগে 1-1 সমতার পর লন্ডনের এমিরেটসের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুদলের সামনেই জয়ের মিশন। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের শুরু থেকেই টান টান উত্তেজনা। তবে ঘরের মাঠে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিকেল আর্তেতার শিষ্যরা। 44 মিনিটে সফল স্বাগতিকরা। বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় গানার্স। এরপর দুদল একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়ে 2 লেগ মিলে 2-1 ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। এর আগে 2006 সালে ফাইনাল খেলেছিল গানার্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 সপ্তাহ পর হাওড়ের রোদের ঝলক। সুনামগঞ্জ মৌলভীবাজারে ধান শুকানোর ব্যস্ততা। হবিগঞ্জ নেত্রকোনায় কমছে পানি, এখনো ডুবে আছে হাজারো হেক্টর জমি। বড় বন্যার শঙ্কা নেই। টাকা দিলেই সরকারি চাকরি, ফাঁদ পেতে প্রার্থী জোগাড়। প্রক্সি পরীক্ষা ও ডিভাইসে উত্তর সরবরাহের চুক্তি। জনপ্রতি হাতিয়ে নিচ্ছে 5 থেকে 20 লাখ টাকা। অধরা মূল হোতা। এবং 1 বছর পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের নির্মাণ কাজ শুরু। সম্পন্ন হবে চলতি বছরই। রাজধানীর যানজট কমার আশা। চালু অংশে ইলেকট্রিক টোলে ভোগান্তি কমে বাড়ছে গতি। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।